পরে আমি দেখতে পারি নাকি, পরে পোলাপানটা বলছি ম্যানেজ করে নেওয়ার জন্য। ডান। হ্যাঁ, এইচএসসি 2026 এবং 27 বছর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সো আশা করি প্রত্যেকে ভালো আছি, সুস্থ আছি। সবার পড়াশোনা ঠিকঠাক চলতেছে তো? সো টেস্ট পরীক্ষা অনেকের শেষ হয়ে গেছে, বাট তোমরা জানো সামনে তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষা, ঠিক আছে? এবং এই বোর্ড পরীক্ষার পরে শুরু হবে তোমাদের লাইফের সবচেয়ে বড় যুদ্ধ, যেটাকে আমরা অ্যাডমিশন নামক যুদ্ধ বলি, ঠিক আছে? এটাকে যুদ্ধ বলা এই কারণে, কারণ এখানে হচ্ছে তোমার মতো যারা ভালো শিক্ষার্থী আছে সবাই কিন্তু প্রতিযোগিতা করবে একসাথে। ওকে, সো যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে এবং তুমি যদি একটু গুছিয়ে পড়াশোনা করো, তাহলে দেখবা যে তুমি প্রত্যেকটা সেক্টরে ধাপে ধাপে তুমি ভালো করতে পারবা, ঠিক আছে? সো আমাদের যে ক্লাসগুলো হচ্ছে তোমাদের জন্য, এই ক্লাসগুলোতে আমরা প্রশ্ন ব্যাখ্যা করতেছি তোমাদের সময় কীভাবে কোশ্চেন হতে পারে, এবং বেসিকটা স্পেশালি আমরা মজবুত করে দিচ্ছি, ঠিক আছে? সো আমাকে একটু এনশিওর করে সব কিছু ঠিকঠাক কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আমি দুইটা ক্লাস এর আগে হচ্ছে নিয়েছি, একটা হচ্ছে দুইটাই সেকেন্ড পেপারের উপরে, আজকে আমরা ফার্স্ট পেপারের উপরে ক্লাস নেব, ঠিক আছে? যেহেতু এতদিন তোমাদের টেস্ট পরীক্ষা ছিল, এই জন্য আমরা হচ্ছে সেকেন্ড পেপারটা একটু বেশি ফোকাস করছি। বাট অ্যাডমিশন টেস্ট বলো বা সামনে হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষা, সেখানে কিন্তু দুইটা পেপার সমান গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? সো একটু এনশিওর করো সব কিছু ঠিকঠাক কিনা। ঠিকঠাক থাকলে সবাই একটু লাইভটি শেয়ার করে দিব বন্ধুদের মাঝে। ফার্স্ট প্রত্যেকে শেয়ার করো। আমরা 1 মিনিট সময় নিচ্ছি, সবাইকে জয়েন করার জন্য সময় দিচ্ছি। 1 মিনিট সময়ের মধ্যে প্রত্যেকে লাইভটি শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং নিজের টাইমলাইনে রেখে দাও, পরবর্তীতে করতে পারবা ক্লাসগুলো, এবং লাগবে যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি খুঁজলেও পাবে না, ঠিক আছে? সবাই একটু কাইন্ডলি শেয়ার করে একটু ডান লিখে দাও ভাইয়াকে ফার্স্ট প্রত্যেকেই। আর যদি তোমাদের কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে শুরুতে হচ্ছে করতে পারো। এটা এইচএসসি রিলেটেড, অ্যাডমিশন রিলেটেড, এবং আমাদের বর্তমানে কিন্তু প্রি অ্যাডমিশন কোর্স রানিং। তোমরা জানো ভালো করতে হলে কিন্তু অবশ্যই অ্যাডমিশনের প্রিপারেশনটা এইচএসসি থাকতে কিছুটা হলেও অল্প অল্প করে শুরু করতে হবে। হ্যাঁ, এটা যারা করে তারাই কিন্তু এগিয়ে থাকে। সো এই কাজটা যারা না করে পরবর্তীতে হচ্ছে কি হয়, অ্যাডমিশনের পরবর্তীতে গিয়ে 3 মাস বা 4 মাসে গুছানো হয় না। কিছু কিছু তোমার টার্ম আছে, যেমন মনে করো মেমোরিজিং পার্টটা, এটা কিন্তু তুমি 3 মাসে 4 মাসে কমপ্লিট করতে পারবে না। এটা কিন্তু লং প্রসেস, রেগুলার তোমার পড়তে হবে, ঠিক আছে? ওকে, সো আমরা আজকে ঢাকা বোর্ড 2023 সলভ করব। এবং এখন কিন্তু তোমাদের কি খেলতে হবে, টি20 খেলতে হবে। এখন কিন্তু টেস্ট খেলার কোনো সময় নাই, ঠিক আছে? কারণ হচ্ছে সামনে তোমাদের বোর্ড পরীক্ষা। এখন কি করতে হবে, একদম টি20 খেলতে হবে। হ্যাঁ, টেস্ট খেললে হবে না। আর যাদের বেসিক ক্লিয়ার না, তারা স্পেসিফিকভাবে টপিকগুলো দেখবা, দেখে 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 রিভিশন করবা এবং প্রিভিয়াসের কোশ্চেন এক্সারসাইজ করবা। আর যাদের হচ্ছে বেসিক ক্লিয়ার আছে, টেস্ট পেপার সলভ করবা। এবং তোমাদের জন্য হয়তো আমরা গ্রেট একটা নিউজ নিয়ে আসবো খুব শীঘ্রই, সেখানে আমরা টেস্ট পেপার সলভ করাবো, ঠিক আছে? টেস্ট পেপারে বিভিন্ন বোর্ডের প্রশ্ন থাকবে এবং আমরা বিভিন্ন বড় বড় কলেজের কোশ্চেন সলভ করব, যেটা তোমাদের জন্য 100% ইফেক্টিভ হবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো যারা যারা শেয়ার করছে থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা শেয়ার করেন একটু দ্রুত শেয়ার করে দিই, আমি একটু শেয়ার করে দিচ্ছি গ্রুপগুলোতে। তোমরা একটু শেয়ার করে ডান লিখো। দেখো এই ক্লাসগুলো তোমাদের জন্যই দেওয়া হচ্ছে। এখন যদি আমরা রেসপন্স না পাই তাহলে কিন্তু বন্ধ করে দিব ক্লাসগুলো। ওকে, তো দেখো 8 ঘরা কার্যপত্রে নিচের কোন শিরোনামের প্রয়োজন নাই? এই 8 ঘরা কার্যপত্র, 10 ঘরা কার্যপত্র, আরেকটা আছে কি 12 ঘর বিশিষ্ট কার্যপত্র, 3টা, তাই না? 8 ঘর, 10 ঘর, 12 ঘর। তাহলে এই 8 ঘরা কার্যপত্রের নিচের কোন শিরোনামের প্রয়োজন নাই, অর্থাৎ কোনটার কোনো প্রয়োজন নাই? আমরা 8 ঘরাতে জানি কি থাকে বলো তো। প্রথমেই থাকে রেওয়া মিল, তারপরে থাকে হচ্ছে তোমার সমন্বয় দাখিলা, সমন্বিত রেওয়া মিল, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী এবং সংগৃহীত আয় বিবরণী। এই 6 দোকানে কয়টা, 12টা, প্রত্যেকটা হচ্ছে 2টা করে পক্ষ থাকে। বাট 8 ঘর বিশিষ্ট এখানে আমাদের সমন্বয় দাখিলা থাকে, তারপরে আয় বিবরণী থাকে, উদ্ধৃতপত্র থাকে। বাট এই সমন্বিত রেওয়া মিলের কিন্তু কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? সমন্বিত রেওয়া মিলের কোনো প্রয়োজন নাই। সমন্বিত রেওয়া মিলটা আসবে তোমার 10 ঘর বিশিষ্ট কার্যপত্রে, এবং 12 ঘর বিশিষ্ট কার্যপত্রে চলে আসবে সেখানে গিয়ে কি এক্সট্রা আরেকটা চলে আসবে, সেটা হচ্ছে সংগৃহীত আয় বিবরণী। যারা হচ্ছে তোমরা অলরেডি রেওয়া মিল প্র্যাকটিস করছো এবং কার্যপত্র প্র্যাকটিস করছো,
কার্যপত্রে স্পেশালি যারা কার্যপত্র করছি তোমরা প্রত্যেকে জানো যে কার্যপত্র করলে মূলত হচ্ছে এখানে রেওয়া মিল চলে আসতেছে, সমন্বিত রেওয়া মিল চলে আসতেছে, সমাপনী দাখিলা চলে আসতেছে, সমন্বয় দাখিলা চলে আসতেছে, বিপরীত দাখিলা চলে আসতেছে, আর্থিক অবস্থার বিবরণী চলে আসতেছে এবং সর্বশেষ আয় বিবরণীটা কিন্তু এখানে চলে আসতেছে। বুঝতে পারছি? তাহলে এই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যখন তুমি যেই টপিকটা পড়বা ওই টপিকটার উদ্দেশ্য কি, এই টপিকটা থেকে প্রিভিয়াসের কোন টার্ম থেকে কোশ্চেন আসছে, ফার্স্ট অফ অল এটাকে তোমার বাছাই করতে হবে। সো একদম গাধার মতো তুমি হচ্ছে ইচ্ছা মতো পড়াশোনা করলা, 18 ঘন্টা করে পড়াশোনা করলে আউটপুট জিরো আসবে, জিরো। ঠিক আছে, একটু অ্যানালাইসিস করে বুঝে পড়তে হবে, এটা না করতে পারলে কিন্তু তেমন একটা লাভ হবে না। বুঝতে পারছি? সেই জন্য কোশ্চেন অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস করে দেন হচ্ছে তোমরা কি করবা, প্রিপারেশন নিবা। যখন যে টপিকটা পড়বা ওই টপিকের প্রিভিয়াসের কোন টাইপের প্রশ্ন আসছে এটা লিখবা, খাতায় নোট করে সুন্দর করে লিখবা, ওই টার্মগুলোতে বেশি জোর দিবা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, সো ক্লিয়ার হলে আমরা পরবর্তীতে চলে যাব। তার আগে একটু বলে রাখি এই কার্যপত্রটা কি বলতো। কার্যপত্রটা হচ্ছে হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ। হ্যাঁ, এই কার্যপত্র হচ্ছে হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ, এটা একটা ঐচ্ছিক ধাপ বা অতিরিক্ত ধাপ। ওকে, এবং এই কার্যপত্রের মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতের সহায়তা করে। এটা আর্থিক বিবরণী প্রস্তুতটা তুমি যাতে করতে পারো এই জন্য তোমাকে কি করবে, হেল্প করবে। কে হেল্প করবে? এই কার্যপত্রটা। ঠিক আছে, কার্যপত্র এখানে তোমাকে হেল্প করবে আর্থিক অবস্থার বিবরণী তৈরিতে। বুঝতে পারছি? আর এই কার্যপত্র যে হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ। গট ইট? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝতে পারছি তো? সুলতানা চৌধুরী, গট ইট? এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার হলে আমরা চলে যাচ্ছি। এবং আরেকটা ঐচ্ছিক ধাপ আছে, সেটা হচ্ছে বিপরীত দাখিলা। হ্যাঁ, বিপরীত দাখিলা এবং কার্যপত্র এই দুইটা হচ্ছে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, অতিরিক্ত ধাপ, মানে যেটা তেমন কোনো কাজ নাই, বাধ্যতামূলকভাবে কোনো করা না করলেও কি এটা হয়। ওকে ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এই প্রশ্নটা দেখো যে সমাপনী দাখিলা দেওয়া হয় কেন। সো সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য কি? দেখো সমাপনী, সো এটার মধ্যে লুকিয়ে আছে সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য কি, সমাপনী তার মানে সমাপ্ত করে দেওয়া। সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য হচ্ছে নামিক হিসাবগুলো বন্ধ করে দেওয়া। তার মানে এই সমাপনী দাখিলার মাধ্যমে আমরা নামিক হিসাবগুলা, এই যে নামিক, এটার আরেকটা নাম হচ্ছে অস্থায়ী, নামিক অস্থায়ী অবাস্তব, এই নামিক অস্থায়ী এবং অবাস্তব হিসাবগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে তোমার এই সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য। তাহলে সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য হচ্ছে নামিক অবাস্তব অস্থায়ী হিসাবগুলো বন্ধ করে দেওয়া, বা এই হিসাবের জেরগুলো ক্লোজ করে দেওয়া অথবা শূন্য করে দেওয়া। তার মানে এই নামিক হিসাবের জেরগুলোকে শূন্য করে দেওয়াই হচ্ছে তোমার কিসের মূল উদ্দেশ্য, সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য। এখন তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে, অ্যারাইজ হতেই পারে যে ভাইয়া অ্যাকচুয়ালি এই নামিক হিসাব কোনগুলা, নামিক হিসাব কোনগুলা, এই প্রশ্নটা তোমাদের মনে আসতেই পারে। তো নামিক হিসাবগুলো হচ্ছে তোমার সকল প্রকার আয়। ভাই পৃথিবীতে যত আয় আছে, হ্যাঁ, সকল প্রকার আয়, আয় তো অনেক আছে, সেবা আয়, তারপর হচ্ছে কমিশন আয়, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সুদ আয়, শিক্ষানবিশ সেলামি, তারপরে পৃথিবীতে যত ব্যয় আছে, বিজ্ঞাপন, ভাড়া, বেতন, হ্যাঁ, এই যত ব্যয় আছে এই ব্যয়গুলো হচ্ছে নামিক হিসাব। একইভাবে তোমার বিপরীত আয়, বিপরীত ব্যয়, সবগুলো নামিক হিসাব। বুঝতে পারছি? এই হিসাবগুলোর জের শূন্য করে দেওয়া অথবা বন্ধ করে দেওয়াই হচ্ছে তোমার সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য। গট ইট? সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য হচ্ছে এই হিসাবগুলোর জের বন্ধ করে দেওয়া। বুঝতে পারছি? ওকে, তাহলে এই সমাপনী দাখিলায় দেওয়া হয় আয় হিসাবসমূহ, আয় হিসাবসমূহ সমাপ্ত করার জন্য নাম্বার 1, নাম্বার 2 ব্যয় হিসাবসমূহ সমাপ্ত করার জন্য, ইয়াস। তারপর দেখো উত্তোলন হিসাব সমাপ্ত করার জন্য, ইয়াস। নামিক হিসাবগুলোর মধ্যে এখানে কিন্তু তোমার এই উত্তোলন এবং লভ্যাংশ এই দুইটা হিসাব আসবে, এবং এই হিসাবগুলোর জেরও ক্লোজ করে দেওয়া হচ্ছে সমাপনী দাখিলার মূল বা প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে এই জেরগুলো সমাপ্ত করে দিতে হবে, একদম ক্লোজ করে দিতে হবে। তোমাদের একদম বেসিক থেকে প্রশ্ন আসবে, বিশেষ করে বোর্ড পরীক্ষায় এইচএসসিতে কোশ্চেন আসে খুবই বেসিক থেকে আসবে যে সমাপনী দাখিলার মাধ্যমে কোন হিসাবগুলোর যে শূন্য করে দেওয়া হয়। তুমি কি লিখবে? নামিক হিসাব। গড়ি তো কোন হিসাবগুলোর যে শূন্য করে দিবে, এটা হচ্ছে নামিক হিসাব
অস্থায়ী হিসাব বা অবাস্তব হিসাবের জের শূন্য করে দিবে বা ক্লোজ করে দিবে। আবার অনেক সময় ইনডাইরেক্টলি প্রশ্ন আসবে, তোমার ওখানে দেওয়া থাকবে আয়, ব্যয়, উত্তোলন, ঠিক আছে, এভাবে দেওয়া থাকবে এবং বেতন থাকতে পারে। তো এই বিষয়গুলো হচ্ছে তোমাদের জানা লাগবে, হ্যাঁ। ওকে, সো নেক্সট কোশ্চেন নাম্বার 3। সো এই প্রশ্নটা দেখো এখানে কি বলছে, এখানে আমাদের বলছে উদ্ধৃতপত্র। তো উদ্ধৃতপত্র তো আমরা সবাই জানি, তাই না? উদ্ধৃতপত্র মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, বিকল্প নাম কিন্তু জানা লাগবে। যেমন ধরো উদ্ধৃতপত্র, এটার আরেকটা নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, আরেকটা নাম হচ্ছে স্থিতিপত্র, আরেকটা নাম হচ্ছে বৈশ্বিক বিবরণী, আরেকটা নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তার মানে এই যে বিকল্প নাম, এই নামগুলো জানলে তুমি দেখবা যে তোমার জন্য অনেক 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 বেশি ইজি হবে। বুঝতে পারছো? পরীক্ষার হলে গিয়া কোশ্চেন সলভ করাটা। আর বিকল্প নাম না জানলে কিন্তু ভাই, এতদিন পড়ছি এমন একটা টার্ম, এমন একটা নাম ইউজ করছে যেটা ধরো আমি কখনো শুনি নাই বা জানি না, তখন কিন্তু হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি কিন্তু বুঝতেই পারবে না যেটা কোন চাপটা থেকে করছে। আগে আমাদের সাথে যুক্ত হয়েছে আফসানা ইকরা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ইকরা, লাইভটি শেয়ার করে দাও ইকরা ফার্স্ট। ওকে, তাহলে এই উদ্ধৃতপত্রে প্রদায় বেতন কত টাকা প্রদর্শিত হবে। উদ্ধৃতপত্র মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যারা একদমই পারি না তাদের জন্য আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। এটা মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, গট ইট। এটা মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। বুঝতে পারছি ভাইয়া? পুরা বুঝতে পারছি তো? ওকে, সবাই শেয়ার করে দিব, হ্যাঁ। তাহলে এখানে রেওমিলের বেতন আছে 14,000 টাকা। ওকে, গ্রেট। মাসিক বেতন 1500 টাকা, হ্যাঁ। হলে বলছে যে উদ্ধৃতপত্রের প্রদায় বেতন কত টাকা প্রদর্শন করতে হবে। প্রতি মাসে বেতন 1500 টাকা। তাহলে আমাকে বলো তো ভাইয়া, এক বছরে কত মাস? এটা পারো না, একদম বাচ্চাদের পড়া। তার মানে এক বছর হচ্ছে 12 মাস, তাই তো? এক বছর কত? 12। এখন 12 দ্বারা গুণ করলে কত হয় দেখো, 12 15 কত? 5 দোকানে 10, হাত থেকে 1, 2 1 2, 2 1 3, 5 1 5 1, তার মানে কত হইল? 0, 5 3 8, এই যে 180। তাহলে এখানে বেতন হওয়ার কথা টোটাল 18,000 টাকা। 18,000 টাকা বেতন হওয়ার কথা, মোট বেতন হওয়ার কথা হচ্ছে 18,000 টাকা, গড়ি। তাহলে মোট বেতন হওয়ার কথা ছিল 18,000 টাকা, কিন্তু রেওয়া মিলে দেওয়া আছে কত? 14,000 টাকা। তোমার বেতন আছে 18,000 টাকা, খরচ হয়েছে এরকম, মানে 18,000 টাকা টোটাল আছে, এখানে 14,000 টাকা খরচ হয়েছে। আর বাকি যেই 4,000 টাকা, এই 4,000 টাকা কি তোমার বকেয়া। এই 4,000 টাকার নাম হচ্ছে বকেয়া বেতন। এই 4,000 টাকার নাম হচ্ছে বকেয়া বেতন। এই 4,000 টাকার নাম হচ্ছে বকেয়া বেতন। বুঝতে পারছি? তাহলে এই বকেয়া বেতনটা কি বলতো? এটা একটা দায়। বকেয়া বেতনটা কি একটা দায়। এখন আমরা এই যে যে দায়টা আছে, এই দায়টা কোথায় দেখাই? নর্মালি হচ্ছে আমরা দায়টা দেখাই আর্থিক অবস্থার বিবরণী কোন পাশে? আমরা আর্থিক অবস্থার বিবরণী দায় পাশে হচ্ছে এই চলতি দায়টা দেখাই। বকেয়া বেতন একটা দায়, হ্যাঁ। এই দায়টা আমরা আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে কি করব? এটাকে প্রদর্শন করব অথবা এটাকে লিপিবদ্ধ করব। হ্যাভ ইউ গট ইট অর নট? ভাইয়া পুরো বুঝতে পারছি তো? তাহলে আমরা এটা ওখানে দেখাবো, হ্যাঁ, প্রদর্শন করব, লিপিবদ্ধ করব আর্থিক অবস্থার বিবরণী কোন পাশে? দায় পাশে গিয়ে। গট ইট? ওকে, সো নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোনটি ব্যবসার অনগদ লেনদেন? সো অনগদ লেনদেন টার্মটা দেখেই প্রথমে গেস করতে হবে অ্যাকচুয়ালি অনগদ লেনদেন কোনটা, হ্যাঁ, এটা গেস করতে হবে। তো দেখো অনগদ লেনদেন কোনগুলো বলো তো ভাই? যেই লেনদেনটার সাথে বা যেই টার্মটার সাথে অথবা যে অ্যান্টির সাথে তোমার নগদের কোনো সম্পর্ক নাই, হ্যাঁ, নগদের কোনো সম্পর্ক নাই, নগদ নাই। তুমি যখন একটা লেনদেনকে দুটি পক্ষে বিভক্ত করবা তখন তুমি বুঝতে পারবা যে এখানে আসলে অ্যাকচুয়ালি দুইটা পক্ষের মধ্যে নগদ আছে কিনা এটা দেখবা, হ্যাঁ, দুইটা পক্ষের মধ্যে নগদ আছে কিনা এটা দেখবা। তুমি ওটাকে জাবাদা করে ফেলবা, জাবাদা করলে কিন্তু বুঝতে পারবা সেটা হচ্ছে অনগদ লেনদেন। এখন অনগদ লেনদেন কিন্তু অনেকগুলো আছে। মনে করো এখানে আমরা যদি দেখি অবচয়, তারপরে অবলোপন, তারপরে অবক্ষয়, হ্যাঁ, এটা কি অবক্ষয়, অবচয়, অবলোপন, অবক্ষয়, এই প্রত্যেকটা কিন্তু অনগদ লেনদেন। তারপর মনে করো হচ্ছে নগদ ভাট্টা, এই নগদ ভাট্টাও এটাও একটা অনগদ লেনদেন। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তুমি আমাকে বলতে পারো ভাইয়া আপনার মাথা কি গেছে যে আপনি এখানে লিখছেন নগদ ভাট্টা, হ্যাঁ, এই নগদ ভাট্টা লেখা সত্ত্বেও আপনি বলতেছেন যে এটা একটা অনগদ লেনদেন, কেমন কথা বলেন, হ্যাঁ, এটা বলতে পারো। তো দেখো এই নগদ ভাট্টা এটাও একটা অনগদ লেনদেন। এখন যদি আমাকে বলো যে ভাইয়া কেন, কিভাবে,
তাহলে আমরা একটু ব্যাখ্যা করি। এই নগদ ভাট্টা হচ্ছে মূলত দুই ধরনের, তোমরা জানো এই নগদ ভাট্টাটা হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে প্রাপ্ত ভাট্টা, একটা হচ্ছে প্রাপ্ত ভাট্টা, আর আরেকটা হচ্ছে প্রদত্ত ভাট্টা। হ্যাঁ, আরেকটা হচ্ছে প্রদত্ত ভাট্টা। এখন একটু খেয়াল করো, এই যে প্রাপ্ত ভাট্টা, এই প্রাপ্ত ভাট্টার যদি আমি জাবেদা করি, এই প্রাপ্ত ভাট্টা জড়িত কার সাথে? পাওনাদারের সাথে। তার মানে প্রাপ্ত ভাট্টা জড়িত পাওনাদার সাথে, আর প্রাপ্ত ভাট্টা দেখে মনে হচ্ছে যে এটা হয়তো আয় হবে, তাই না? এটা হয়তো আয় হবে, এটা তুমি গেস করতে পারো যে হ্যাঁ ভাইয়া এটা তাহলে আয় হবে। তার মানে ভাইয়া এই যে দেখো, পাওনাদার হিসাব কি হবে? ডেবিট হবে, পাওনাদার কমে যাচ্ছে, আর প্রাপ্ত ভাট্টা হিসাব হবে ক্রেডিট। একইভাবে প্রদত্ত ভাট্টা যখন আমরা করব, এটা জড়িত কার সাথে? দেনাদারের সাথে। তার মানে এখানে প্রদত্ত ভাট্টা একটা ব্যয়, তাহলে প্রদত্ত ভাট্টা হিসাব হবে ডেবিট, আর এটা দেনাদারকে বা প্রাপ্য হিসাবকে হ্রাস করে দিচ্ছে ক্রেডিট। তো দেখো দুইটা পক্ষের মধ্যে কি নগদের কোনো সম্পর্ক আছে? নগদ আছে? নগদ নামক কোনো টার্ম আছে? নাই। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে অবভিয়াসলি এটা হচ্ছে কি একটা অনগদ লেনদেন। ঠিক আছে, তারপর হচ্ছে মনে করো এমন হতে পারে পুঞ্জীবিত অবচয়, তারপর হচ্ছে তোমার সঞ্চিতিগুলা, হ্যাঁ, এইগুলো কিন্তু অনগদ লেনদেন। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? সো এইগুলো পড়বা, অনগদ লেনদেনের টার্মগুলা, হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী, হিসাব বিজ্ঞানের শাখাগুলা, হিসাবের জেরগুলো, স্পেশালি কোন হিসাব কোন ধরনের জের প্রকাশ করে, ডেবিট জের আর ক্রেডিট জের, হ্যাঁ, এগুলো কিন্তু খুব ভালো করে শিখতে হবে, আদারওয়াইজ কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হবে। হ্যাঁ, ওকে, সো নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি পরবর্তীতে, কোশ্চেন নাম্বার 5। এই প্রশ্নটা বলছে অবচয় প্রভাবিত করে কাকে? দেখো অবচয় হচ্ছে মূলত একটা ব্যয়, তাই না? অবচয় হচ্ছে কি মূলত একটা ব্যয়, আমরা সবাই জানি অবচয় একটা ব্যয়। তাহলে এই অবচয় নামক ব্যয়টা আমরা কোথায় দেখাবো? অবচয় যেহেতু একটা ব্যয়, এই অবচয় নামক ব্যয় অথবা এটা একটা খরচ। তো নর্মালি আমরা বলতো আয় এবং ব্যয়গুলো কোথায় দেখাই? আয় এবং ব্যয়গুলো আমরা দেখাই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে না আয় বিবরণীতে? ডেফিনেটলি আয় বিবরণীতে, তাই না? সো এটা আমরা আয় বিবরণীতে দেখাই। তাহলে আয় বিবরণীতে দেখালে আমরা এটা হচ্ছে একটা পরিচালন ব্যয় হিসাবে দেখাই। তাহলে এটা যেহেতু একটা ব্যয় এবং পরিচালন ব্যয়, যদি প্রশ্ন আসে কোন ধরনের ব্যয়? পরিচালন ব্যয়। এখন এটা হচ্ছে অনেকভাবে প্রশ্ন হতে পারে। সো তুমি কোশ্চেনটা দেখবা যে কোশ্চেনে কী চাইছে, ইটস টোটালি ডিপেন্ড অন দ্য কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন অপশন। দেন হচ্ছে সো তুমি হচ্ছে ডিসিশন মেক করবা যে অ্যাকচুয়ালি এটা কোথায় যাবে বা কার্ড আনসার কোনটা হতে পারে। এটা হচ্ছে তুমি নিজেই ডিসিশনটা নিবা। বুঝতে পারছি? ওকে ওকে, তাহলে ভাইয়া অবচয় প্রভাবিত করতেছে বিশদ আয় বিবরণীকে, নাম্বার 1, কারণ এটা হচ্ছে একটা ব্যয়। কমপ্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্টকে প্রভাবিত করতেছে, নাম্বার 1। নাম্বার 2, ভালো করে খেয়াল করো, মালিকানা সত্ত্ব বিবরণীতে প্রভাব ফেলতেছে কিভাবে? কারণ হচ্ছে ব্যয়, ব্যয় যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাহলে ডেফিনেটলি এটা কিন্তু মালিকানা সত্ত্বের উপরে কী পড়তেছে? প্রভাব পড়তেছে। হ্যাভ ইউ গট ইট? এটা কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণীর উপরে কী প্রভাব পড়তেছে। বুঝতে পারছে ভাইয়া পুরা? তার মানে এই অবচয়টা ভাইয়া প্রভাবিত করতেছে কাকে? অবচয় প্রভাবিত করতেছে বিশদ আয় বিবরণীকে এবং মালিকানা সত্ত্ব বিবরণীকে। আমরা বলতে পারি 1 এবং 2 এখানে কি কারেক্ট আনসার। ঠিক আছে, 1 এবং 2 হচ্ছে এখানে কারেক্ট আনসার। বুঝতে পারছি? ওকে, ক্লিয়ার তো? বুঝতে পারছি তো? দেন আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 6। এবার আমরা কিন্তু একটা উদ্দীপক পড়বো, আর উদ্দীপক পড়লে আমাদের একটা ভয় কাজ করতে পারে যে আসলে কি না কি চায়। সো উদ্দীপক দেখলে আমরা স্কিপ করি, বাট মনে রাখবা উদ্দীপকের প্রশ্নগুলো কিন্তু অনেক কঠিন হয় না। এখানে একটা জিনিস তোমরা ভুল করে, সেটা হচ্ছে উদ্দীপকে ধরো 1 2 3 4 4 লাইন অথবা 5 লাইন থাকে। হ্যাঁ, উদ্দীপকে 4 থেকে 5 লাইন থাকে। এখন এই 4-5 লাইনের মধ্যে আমরা কি করি, একদম শুরু থেকে পড়তে থাকি। প্রথম লাইন থেকে পড়তে থাকি, একদম শেষে গিয়ে ভুলে যায় যে কি পড়লাম। তারপরে প্রশ্ন পড়ে দেখি কি চাইছে, কি পড়লাম, ভুলে গেছি, এরকম হয় না? এই জন্য ভাই উদ্দীপকের প্রশ্নগুলা তুমি উদ্দীপকে যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো পড়ার আগে তুমি হচ্ছে কি চাইছে এটা পড়বা। কি চাইছে এটা পড়বা,
কি চাইছে এটা পড়বা, কি চাইছে এটা পড়বা। এটা পড়লে কি হবে, তুমি প্রথমেই ধরতে পারবা তোমার কি চাইছে, ওইটা অনুসারে কি ইনফরমেশন আছে, দেন তুমি ডিসিশনটা নিতে পারবা। হ্যাঁ, তো দেখো এখানে বলছে, এখানে কি বলছে, এখানে বলছে যে মেশিনটির অবচয়যোগ্য মূল্য কত। এখন আমি শুরুতে ধরে ফেলছি, ক্যালকুলেশন করতে বলছে মেশিনটির অবচয়যোগ্য মূল্য। হ্যাঁ, তাহলে মেশিনটির অবচয়যোগ্য মূল্য বের করতে হলে এবার আমার এখানে কি ইনফরমেশন দেওয়া আছে এটা দেখি। তো এখানে দেখো দেওয়া আছে 1 জানুয়ারি তারিখে মিসেস শারমিন 4 লক্ষ টাকা দিয়ে একটি কী করছে, একটি মেশিন ক্রয় করছে। মেশিনের পরিবহন খরচ, সংস্থাপন ব্যয় দেওয়া আছে 5,000 টাকা এবং 15,000 টাকা। মেশিনটির মেয়াদকাল আছে 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য আছে 10,000 টাকা অনুমান করা হয়। তাহলে আমরা শুরুতে যদি লিখে ফেলি অবচয়যোগ্য মূল্য সূত্র, এই অবচয়যোগ্য মূল্য, এই অবচয়যোগ্য মূল্য, অবচয়যোগ্য মূল্য এটার সূত্র হচ্ছে যে ক্রয় মূল্য। হ্যাঁ, এটার সূত্র কি, ক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। যদিও সবাই জানো, বাট যারা নতুন আসো তাদের জন্য আমি একটু লিখে দিলাম। হ্যাঁ, যারা নতুন আসে তাদের জন্য লিখে দিলাম। তো দেখো ক্রয় মূল্য এখন এখানে দেওয়া আছে 4 লক্ষ টাকা। এটা হচ্ছে ডিরেক্টলি দেওয়া আছে মেশিনের মূল্যটা। হ্যাঁ, ডিরেক্টলি মেশিনের মূল্যটা দেওয়া আছে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা ধরো আমি লিখে ফেললাম 4 লক্ষ টাকা। গট ইট। এবার এই জিনিসটা মনে রাখবে, এটা এই কোশ্চেনের জন্য আমি বলতেছি না, এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে তোমার মূলধন মুনাফা জাতীয় লেনদেন থেকে আসতে পারে এই কোশ্চেনটা। তুমি যখন অবচয় করবে সেখানে কাজে লাগতে পারে। তুমি যখন হচ্ছে একটা এমসিকিউ সলভ করে সেখানেও কাজে লাগতে পারে যে স্থায়ী সম্পদ হিসাবে কত টাকা লিখতে হবে। হ্যাঁ, তো এই পয়েন্টটা জাস্ট মনে রাখতে হবে যে একটা স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ ব্যবহার উপযোগী করতে এটার সাথে আনুষঙ্গিক যেই খরচগুলো হবে এই খরচগুলোকে তোমার কি করতে হবে, এই স্থায়ী সম্পদ হিসেবে লিপিবদ্ধ করতে হবে অথবা মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখাতে হবে। ফরসে এখানে দেখো একটা মেশিন কিনছে 4 লক্ষ টাকা দিয়ে। ইয়াস, এখন মেশিনটা কিনতে গিয়ে এখানে কি হবে, সংস্থাপন ব্যয় হবে। তো ওই সংস্থাপন ব্যয় হবে, সরি মেশিনটা কিনে নিয়ে আসতে তোমার পরিবহন ব্যয়, দেন মেশিনটা গুদাম করে নিয়ে আসার পর মেশিনটা বসাতে হবে, এখানে সংস্থাপন ব্যয় হচ্ছে। যারা বসাবে লেবার, হ্যাঁ তাদেরকে আবার মজুরি দিতে হবে না, মজুরি খরচ হচ্ছে, আমদানি শুল্ক হচ্ছে। এই খরচগুলো মুনাফা জাতীয় ব্যয় হওয়া সত্ত্বেও এটা কিন্তু মূলধন জাতীয় ব্যয় হিসাবে তোমার লিখতে হবে। হ্যাভ ইউ গট ইট, লিখতে হবে। এই জন্য লিখতে হবে যে একটা স্থায়ী সম্পদ ব্যবহার উপযোগী করার জন্য এটার সাথে আনুষঙ্গিক যে খরচগুলো হবে এই খরচগুলোকে মূলধন জাতীয় ব্যয় হিসাবে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে ভাইয়া এখানে দেখো এই যে 4 লক্ষ টাকাতে মেশিন কিনছে, দেন হচ্ছে এখানে পরিবহন খরচ আছে কত টাকা, 5,000 টাকা। হ্যাঁ, তাহলে পরিবহন খরচ 5,000 টাকা লিখলাম। তারপরে হচ্ছে এখানে 15,000 টাকা আছে, এটাও তোমার মেশিনের সাথে সম্পৃক্ত। তাহলে কথায় 4,20,000, এই 4,20,000 টাকা ধরো আমি লিখে ফেললাম। হ্যাঁ, 4,20,000। তো আমরা মেশিনের ক্রয় মূল্য কত পেলাম, মেশিনের ক্রয় মূল্য পেলাম 4,20,000 টাকা, লিখে ফেললাম। এবার লাগবে ভগ্নাবশেষ মূল্য। এটা কি দেওয়া আছে দেখো তো, ভগ্নাবশেষ মূল্যটা কি দেওয়া আছে? ইয়াস, এখানে বলা আছে মেশিনটির মেয়াদকাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য কত টাকা, 10,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। তাহলে এই যে 10,000 টাকা এটা হচ্ছে তোমার ভগ্নাবশেষ মূল্য, বাদ দাও, বাদ দিলে কত আসছে 4,10,000, এই 4,10,000 টাকা হচ্ছে তোমার অবচয়যোগ্য মূল্য। এখন যদিও তোমার 6 নম্বরে বলছে যে অবচয়যোগ্য মূল্য বের করো, ধরো আমি অবচয়যোগ্য মূল্য ক্যালকুলেশন করলাম, বাট অবচয়টা যদি ক্যালকুলেশন করতে বলে তাহলে কি পারবো? সরলরৈখিক মেথডে সবাই ট্রাই করি, সরলরৈখিক মেথডে যদি অবচয়টা বের করতে বলে তাহলে কি পারবো? অবচয়টা কি পারবো? সবাইকে ট্রাই করি, অবচয়টা কি পারবো? অবচয়টা পারবো কি না বের করি, অবচয়টা কত হবে বলো তো, অবচয় কত হবে? ওকে, তো দেখো কতটা সহজ। এই যে অবচয়যোগ্য মূল্য আমরা পেলাম 4,10,000 টাকা,
আমরা জানি অবচয়যোগ্য মূল্যকে যখন ম্যাথকাল দ্বারা ভাগ করা হবে, এখানে ম্যাথকাল আছে কত বছর, 10 বছর, এই 10 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে দেখো কত আসে, 41,000 টাকা। এই 41,000 টাকা তোমার, এটার নাম হচ্ছে অবচয়। এটার নাম কি? এটার নাম হচ্ছে অবচয়। 41,000 টাকার নাম হচ্ছে অবচয়। এখন আমরা প্রত্যেকে জানি ভাইয়া পুরা অবচয় 41,000 টাকা। এবং ম্যাথড যদি হয় সরল রৈখিক, ম্যাথড কি, ম্যাথড যদি হয় সরল রৈখিক, এই সরল রৈখিক পদ্ধতিতে তোমরা জানো যে প্রতি বছর এই সরল রৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয় কি হয়, সমান থাকে। তো দেখো যদি হচ্ছে হিসাবকালটা এটা শুরু হয়েছে কত, 2022 সালে, যদি বলে যে 2024 সালের অবচয় কত হবে, এই সরল রৈখিক মেথডে প্রতি বছর অবচয় ইকুয়াল, প্রতি বছর অবচয় কি সমান থাকে। হ্যাঁ, সরল রৈখিক প্রতি বছর সমান থাকে, বাট যদি মেথডটা হয় ক্রমহ্রাসমান অথবা দ্বৈতজের, সেক্ষেত্রে একটা পরিবর্তন আসবে। হ্যাঁ, আর সেক্ষেত্রে একটা পরিবর্তন আসবে। কি নুসরাত 3 বছর এটা বের করছে কেন? 3 বছরে কি বের করতে বলছে? এখানে কি 3 বছর এটা বের করতে বলছে? ছয় হচ্ছে অবচয়যোগ্য মূল্য, দেন বলছে হ্যাঁ 24 সালের পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ। তুমি কি প্রশ্নটা দেখছো নাকি আগে? 1,23,000 টাকা, ইয়েস। তাহলে এক বছর হচ্ছে কত টাকা? এক বছর অবচয় হচ্ছে 41,000 টাকা। তার মানে 3 বছর কত হবে? 3 বছর হবে 1,23,000। ওকে, তাহলে 3 বছরে হবে 1,23,000 টাকা। হ্যাভ ইউ গট ইট অর নট? 23,000 টাকা, ক্লিয়ার? ও আরেকদিন করানো হয়েছিল? আচ্ছা আচ্ছা। তো তো সুপার ব্রেন আরেকদিন করানো হয়েছিল, এটা এখনও মনে আছে? মানে কোয়েশ্চেন দেখে তোমার হচ্ছে মনে পড়তেছে না? গুড। তারপরে দেখো বন্ধকি ঋণ আর্থিক অবস্থার মানে কোন শিরোনামে থাকে? তো বন্ধকি ঋণ, এটা হচ্ছে বন্ধকি ঋণ মানে বড় একটা ঋণ। তাহলে বড় একটা ঋণ কোন শিরোনামে থাকবে? এটা হচ্ছে ডেফিনেটলি তোমার হচ্ছে কি লিখতে হবে, এটা লিখতে হবে তোমার কি হিসাবে বলো তো? এটা লিখতে হবে দীর্ঘমেয়াদী দায় হিসাবে। তো এই যে বন্ধকি ঋণ, শুধু ঋণ বা ঋণপত্র, এগুলো হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী ঋণ, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এটা কি? এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, বুঝতে পারছি? এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, লং টার্ম লায়াবিলিটিস। আর চলতি দায় তো চিনোই, যেমন ধরো পাওনাদার, প্রদায়ী হিসাব, বকেয়া বেতন, এগুলো অনাদায়ী সুদ, এগুলো। ওকে, সো পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 9, বিশ্ব দায় বিবরণী প্রস্তুতির উদ্দেশ্য কি? তো আমরা বিশ্ব দায় বিবরণী থেকে মূলত জানতে পারি আর্থিক ফলাফলটা। হ্যাঁ, এই বিশ্ব দায় বিবরণী থেকে আমরা কী জানতে পারি? এই বিশ্ব দায় বিবরণী থেকে আমরা জানতে পারি আর্থিক ফলাফল, আর্থিক ফলাফলটা জানতে পারি, আর্থিক ফলাফল। এখন এই আর্থিক ফলাফল বলতে বোঝায় যে আমরা মূলত জানতে পারি মোট মুনাফা অথবা মোট ক্ষতি, মোট মুনাফা অথবা মোট ক্ষতি, নিট মুনাফা অথবা নিট ক্ষতি। হ্যাঁ, নিট মুনাফাও জানতে পারি, নিট ক্ষতিও জানতে পারি। তো এগুলো আমরা বিশ্ব দায় বিবরণী থেকে জানতে পারি। হ্যাভ ইউ গট ইট অর নট? বুঝতে পারছি? তো বিশ্ব দায় বিবরণী প্রস্তুতকরণের উদ্দেশ্যটা কি এটা। আর আর্থিক অবস্থার বিভিন্ন প্রস্তুতির উদ্দেশ্য কি? আমরা যাতে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা জানতে পারি, যে আমাদের এক্স্যাক্টলি হিসাবকাল শেষে আমাদের আর্থিক অবস্থাটা কেমন, আমাদের কী পরিমাণ সম্পদ আছে, কী পরিমাণ দায় আছে, এই বিষয়টা যাতে আমরা জানতে পারি, এই জন্য হচ্ছে আমরা মূলত আর্থিক অবস্থার বিভিন্নটা করে থাকি। হ্যাঁ, ওকে, সো চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 10। এখানে আমাদের আরেকটা প্রশ্ন আছে, আরেকটা উদ্দীপক আছে। তো উদ্দীপকের আগে আমরা একটু দেখে আসি যেখানে কী চাইছে। 10 নম্বরটা, যে বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ কত। তো প্রথমে আমরা ক্যালকুলেশন করব বিকৃত পণ্যের ব্যয়। তো বিকৃত পণ্যের ব্যয় সূত্রটা হচ্ছে এমন, যে শুরুতে তোমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে হবে। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বাদ দিয়ে দিতে হবে কি? বাদ দিতে হবে সমাপনী মজুত পণ্য, তাহলে আমরা পেয়ে যাব। ওকে, তো দেখো এখানে আমরা 6, 7 না, সরি 10, 11 নম্বর প্রশ্নের উত্তর বের করব। তো এখানে প্রারম্ভিক মজুত পণ্য আছে 40,000 টাকা। ধরো আমি লিখলাম প্রারম্ভিক মজুত লিখলাম 40,000। ওকে, 40,000। তারপর ক্রয় আছে কত? ক্রয় আছে 1,50,000। ওকে, এখন রপ্তানি শুল্ক এত টাকা, এটা আসবে না।
হ্যাঁ, রপ্তানি শুল্ক আসবে না, আমদানি শুল্ক আসতো থাকলে। তাহলে এখানে কত হলো? 1,90,000। এই 1,90,000 টাকার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটার নাম কি বলো তো? এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ওকে, এখান থেকে আমরা বাদ দিব সমাপনী মজুত পণ্য। এখান থেকে আমরা বাদ দিব সমাপনী মজুত পণ্য। কি বাদ দিব? সমাপনী মজুত পণ্য। এখান থেকে বাদ দিব সমাপনী মজুদ পণ্য। এখানে সমাপনী মজুত পণ্য কত আছে দেখো, লেখা আছে যে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 30,000 টাকা। তাহলে এখানে 30,000 টাকা সমাপনী মজুত পণ্য বাদ দিলে আমাদের বের হয়ে গেছে 1,60,000 টাকা। আর এই 1,60,000 টাকার নামই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। এটার নাম কি? এটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। যেটা ক্যালকুলেশন করলাম এটার নাম বিক্রিত পণ্যের ব্যয়। বুঝতে পারছি? দেখো তো, নুসরাত কি বুঝতে পারছি এটা? পারছো? এটা তুমি নিজে মিলাতে পারছো? মিলছে? মিলছে কি না? দেখো তো মিলছে কি না, দেখো। ওকে, সো মিললে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। এই প্রশ্নটা বলছে যদি সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য 20,000 টাকা হয় এবং বিক্রয়ের উপরে মোট মুনাফার হার 20% হয়, তবে মোট মুনাফার পরিমাণ কত? এখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করছি 1,60,000, কিন্তু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত ছিল? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ছিল 1,90,000। এটা ছিল বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো এখানে একটা চেঞ্জ আসছে, দেখো চেঞ্জটা কি? চেঞ্জটা হচ্ছে যে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য ছিল 20,000 টাকা এবং বিক্রয়ের উপর মোট মুনাফার হার 20%। এখন সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য কত? 20,000 টাকা। তো এখানে কিন্তু হচ্ছে টাকাটা চেঞ্জ হয়ে গেছে। আগে সমাপনী মজুত পণ্য ছিল 30, এবার হচ্ছে কত? 20। তাহলে দেখো 1,70,000 টাকা, এটা কিন্তু আমার বিক্রিত পণ্যের ব্যয় 1,70,000। মোট মুনাফার পরিমাণ কত এটা বলছে? বিক্রয়ের উপর মোট মুনাফার হার 20। এই মোট মুনাফার হার 20 হচ্ছে বিক্রয়ের উপর, তাহলে ক্রয় মূল্যের উপর কত হবে? 25। ক্রয় মূল্যের উপর কত হবে? 25। 25 এটা ভাগ করো, 1,70,000-কে 25% বের করো। যেমন ধরো এটার 10% করলে হয় কত? 17,000। যেমন 17,000, 10% 17,000, তাহলে কত হলো? 7 7 14, 4 হাত থেকে 1 3 34। আর 17,000 অর্ধেক কত? 8,500। তাহলে কত হয়? 0 0 5 8 4 12 2 হাত থেকে 1 4, 42,500। তার মানে এটার 25% করলে 42,500। এই 42,500 টাকা হচ্ছে আমার মুনাফা। তো দেখো আমরা মুনাফাটা বের করে ফেললাম, 42,500। হ্যাভ ইউ গট ইট? 42,500 টাকা। ওকে, নাহিদ বলছো হ্যাঁ ভাইয়া। কি হ্যাঁ ভাইয়া? বুঝতে পারছো তো নাহিদ? ওকে, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। নুসরাত লিখছো 42,500। ইয়েস, 42,500 আমাদের আনসার এখানে। তো এখানে কিন্তু হচ্ছে তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের মূল্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কি চেঞ্জ হচ্ছে? 1,60,000 ছিল বিক্রিত পণ্যের ব্যয়, বাট ওখানে সমাপনী মজুত পণ্য ছিল 30,000 টাকা। এখন সমাপনী মজুত পণ্য হয়েছে 20,000 টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর একটা চেঞ্জ আসবে। কি চেঞ্জ আসবে? এখানে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তনটা কি ভাইয়া? পরিবর্তনটা হচ্ছে আগে ছিল তোমার 1,60,000, এবার হয়ে গেছে 70। এখন মুনাফার হারটা দেওয়া আছে কার উপর? বিক্রয়ের উপরে, বাট বিক্রয় মূল্য তো দেওয়া নাই কা। তাহলে বিক্রয় মূল্যের উপর 20 হলে ক্রয় মূল্য বা ব্যয়ের উপর কত হয়? 25। এটা তো আমরা সবাই জানি। অথবা তুমি যদি এটা এইভাবেও করো তাহলে কিন্তু হবে, যেমন ধরো 1,90,000 টাকা মুনাফার হার কার উপর? বিক্রয় মূল্যের উপর। তাহলে কি প্রক্রিয়া? বিয়োগ প্রক্রিয়া। উপরে 20, নিচে কত? 80। এভাবে করলেও সেম দেখবো 42,500 টাকায় আসবে মুনাফা। তাহলে এটা কিন্তু স্বাভাবিক নিয়ম, আর শর্টকাট ট্রিক্স এটা করে ফেলবা। মুনাফার হার কিন্তু আমি অনেক ভালোভাবে শিখাইছি, একদম ধরে ধরে শিখাইছি, মনে আছে তো? সো এইগুলো দেখলে আশা করি তোমরা নিজেরাই পারবে ইনশাল্লাহ। মোট মুনাফা, ইয়েস, এটা ছিল মোট মুনাফা। গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ।
তারপর দেখো এখানে 12তে বলছে যে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত টাকা হবে, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে যে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত। বের করো, এগুলো কিন্তু খুবই সহজ, খুবই বেসিক থেকে প্রশ্ন আসছে। বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ বের করতে বলছে। তো রেওমিলে বিজ্ঞাপন মোট খরচ হচ্ছে কত, 50,000 টাকা। ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 10,000 টাকা। তাহলে এই যে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করছে, এটাও ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট, এটাও একটা বিজ্ঞাপন। কারণ বিনামূল্যে পণ্য দিচ্ছে তোমার কাছে, মনে হতে বিনামূল্যে দিচ্ছে, এখানে কোম্পানির একটা কী আছে, উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে কোম্পানির প্রচারের জন্য, কোম্পানির পণ্য সম্পর্কে যাতে গ্রাহকরা জানতে পারে এবং গ্রাহকরা জেনে যাতে আকৃষ্ট হয় পণ্য ক্রয়ে, এবং তারা যখন এই একটা পণ্য কিনে এটা থেকে ভালো একটা সার্ভিস পাবে এবং এই পণ্যটা ভালো একটা সুবিধা পাবে, সুযোগ পাবে, সেক্ষেত্রে তারা কিন্তু এটা আরও মানুষকে জানাবে যে হ্যাঁ এই পণ্যটা ভালো ছিল। ঠিক আছে, তো এটা কিন্তু এক ধরনের বিজ্ঞাপন, বুঝতে পারছি। তাহলে ভাইয়া এই যে 50,000 টাকা মোট খরচ আছে, তারপর নতুন করে আবার কি করলো, 10,000 টাকা বিনামূল্যে দিল 10,000 টাকা, তার মানে এখানে 60,000 টাকা। এই 60,000 টাকা হচ্ছে তোমার এখানে মোট বিজ্ঞাপন। এবার বলছে যে বিজ্ঞাপন খরচকে 4 বছরের মধ্যে সমন্বয় করলে, 4 বছরের মধ্যে সমন্বয় করলে 1 বছরেরটা তোমার খরচ, বাকিগুলা বিলম্বিত বিজ্ঞাপন। বুঝতে পারছি, বাকিগুলা কি বিলম্বিত বিজ্ঞাপন। তার মানে ভাইয়া এই 60,000কে আমরা কি করব, এই 60,000কে ভাগ করে দিব 4 ভাগে। 4 ভাগে ভাগ করলে দেখো 4 15 60, এই 15,000 টাকা এখানে, এটার নাম হচ্ছে বিজ্ঞাপন খরচ। এই যে 15,000 টাকা আমরা পেলাম, এটার নাম হচ্ছে বিজ্ঞাপন খরচ। এই 15,000 টাকার নাম হচ্ছে বিজ্ঞাপন খরচ, বুঝতে পারছি। এই 15,000 টাকার নাম হচ্ছে বিজ্ঞাপন খরচ। তাহলে বাকি যেই 60,000 থেকে 15,000 বাদ দিলে এখানে যে তোমার কত থাকতেছে, এখানে যে 45,000 টাকা থাকতেছে, এই 45,000 টাকা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। হ্যাভ ইউ গট ইট অর নট? এই 45,000 টাকা হচ্ছে এখানে তাহলে বিলম্বিত বিজ্ঞাপন, বুঝতে পারছি। এখানে তাহলে এটা হচ্ছে, বাকিটুকু হচ্ছে কি বিলম্বিত বিজ্ঞাপন। ক্লিয়ার? বাকিটুকু হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। আমরা 15 পর্যন্ত কোশ্চেন সলভ করব, হ্যাঁ। দেন দেখো বলছে ভ্যাটসহ পণ্যের মূল্য হচ্ছে 59,000 টাকা, বিক্রয় ফেরত 1500 টাকা। তাহলে বিক্রয় ভ্যাটের পরিমাণ কত? সো সিম্পলি এটা বের করতে পারবা। যেমন ধরো 59,000 টাকা, এটা করে ফেলো, সহজ আছে। এই 59,000 এখান থেকে যে ফেরতটা আসছে 1500 টাকা বাদ দাও, বাদ দিলে দেখো কত আসছে, 005 57,500। এবার এই 57,500কে যেহেতু ভ্যাট বের করতেছে, 115 দ্বারা ভাগ 15 দিয়ে গুণ করো, দেখো 7,500 আসবে মেবি। মাসুদ বলছে যে স্যার ইংলিশ ক্লাস কবে হবে? স্যার ইংলিশ, আচ্ছা সমস্যা নাই, ক্লাস হচ্ছে তোমার, আমরা এই টাইমটাই হচ্ছে তোমার কমার্সের সাবজেক্টের ক্লাস নিতেছি, এবং ইংলিশ ক্লাস, বাংলা ক্লাস, এটার পূর্ণাঙ্গ একটা রুটিন দেওয়া আছে, এই রুটিনটা দেখে নিবা এবং পেজের সাথে কানেক্ট থাকো, ইনশাল্লাহ পেয়ে যাবে, হ্যাঁ, ক্লাসগুলো। আর আমরা হচ্ছে আপাতত ক্লাস অফ আছে, কিন্তু পরবর্তীতে আবার নিয়ে আসবো ক্লাস, হ্যাঁ। 7,500, ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ নূপুর, গ্রেট, মাশাল্লাহ। ওকে, আর লাস্ট দুইটা প্রশ্ন আমরা সলভ করব। বিক্রয়ের উদ্দেশ্যে জমি ক্রয় করা হলে কোন হিসাবে রিবেট করা হয়? তোমরা জানো বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করে, ফরসে যেমন ধরো আমি একটা কম্পিউটার ক্রয় করলাম, আমি একটা ল্যাপটপ ক্রয় করলাম, হ্যাঁ, বিক্রয়ের উদ্দেশ্যে। তো বিক্রয়ের উদ্দেশ্য করলে এটা আমার কাছে কোনো স্থায়ী সম্পদ না, এটা একটা পণ্য আমার কাছে। যেটা আমরা ব্যবহার উদ্দেশ্যে কিনবো সেটা হচ্ছে স্থায়ী সম্পদ। বাট পদার্থ রসায়ন কবে হবে? সবগুলোই হবে। তুমি পেজের সাথে কানেক্ট থাকো, আমাদের সায়েন্স টিম তোমাদেরকে জানাই দেবে ইনশাল্লাহ। ঠিক আছে মাসুদ রানা? ভাইয়া রুটিন কোথায় পাবো? রুটিনটা হচ্ছে আমাদের পেজেই দেওয়া হবে, আপলোড করে দেওয়া হবে, এবং তোমার যদি আর্জেন্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের হেল্পলাইনে ফোন দিলে তোমাকে দিয়ে দিবে, অথবা আমাদের পেজে নক করো যে আমাকে হচ্ছে সায়েন্সের ক্লাস রুটিনটা দেন, অথবা কমার্সের ক্লাস রুটিনটা দেন, অথবা মানবিকের কমার্স রুটিনটা দেন, ফ্রি ক্লাসের দিয়ে দিবে, হ্যাঁ। পেজে একটু নক করো, লিখন পেজে নক করো ভাই। ওকে, তো দেখো যেটা বলছিলাম, যদি বিক্রয়ের উদ্দেশ্যে যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করুক না কেন, বিক্রয়ের উদ্দেশ্যে যদি ক্রয় করে, বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হলেই সেটা হয়ে যাবে একটা পণ্য। তখন তুমি কিন্তু আর ভূমি বা জমি লিখবা না, তখন ডেবিট হিসাবে লিখতে হবে ক্রয় হিসাব। কি লিখতে হবে?
ক্রয় হিসাব। যদি তুমি ব্যবহারের উদ্দেশ্যে স্থায়ী সম্পদটা কিনতে, সেক্ষেত্রে এখানে লিখতে হতো যে এখানে ভূমি হিসাব। তোমরা এই জেনজি হয়েও বা এই আধুনিক যুগে বসবাস করেও যদি এইগুলো বলো যে নাম্বার কোথায় পাবো, যে কোনো স্থায়ী সম্পদ হোক, এখানে তুমি পেজে ক্লাস করতেছো, এখন এই পেজে নক দিলেই তো তুমি হচ্ছে কি করবে, পেয়ে যাবে রুটিনটা, এডুকেশন পেজ। অথবা এই পেজটা তুমি যদি একটু ওপেন করো তাহলে দেখবে যে উপরে লেখা আছে হেল্প নাম্বার, ইভেন এডুকেশনের সব ঠিকানা দেওয়া আছে। তো এইগুলো যদি তোমাদের এখন শেখানো লাগে, ভাই কি আর বলবো। ওকে, পেজে নক দাও এবং এখানে ডিটেলস পাবে। সর্বশেষ প্রশ্ন, 5,000 টাকার প্রদায় বিলে স্বীকৃত প্রদান করলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে? দেখো, প্রদায় বিলে স্বীকৃত প্রদান করলে তার মানে আমার এটা করলে দেখো একবার দায় কমতেছে, একবার দায় বাড়তেছে। হ্যাঁ, দায় বাড়বে, দায় কমবে। যেমন প্রদায় বিলে আমার এখানে প্রদায় হিসাব বা পাওনাদার হিসাব নামক দায়টা কমে যাচ্ছে, আর এদিক দিয়ে আবার দায় বৃদ্ধি পেয়ে যাচ্ছে, প্রদায় বিল নামক একটা দায় বৃদ্ধি পেয়ে গেছে। তো আমাদের অনলি প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি চলছে। ডিটেলস আমাদের পেজে নক করে তোমরা পেয়ে যাবে। প্রি অ্যাডমিশন কোর্স কাদের জন্য? এইচএসসি 26 ব্যাচের জন্য। হ্যাঁ, প্রি অ্যাডমিশন কোর্সটি কাদের জন্য? এটা হচ্ছে 26 ব্যাচের জন্য, এইচএসসি 2026। এখানে কি ভর্তি যদি হও তাহলে এইচএসসির আগে তুমি হচ্ছে 43টা লাইভ ক্লাস পাবে, বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্সে। এটা হচ্ছে এইচএসসির আগে। আর এইচএসসির পরে গিয়ে হচ্ছে মেন খেলা হবে। তার মানে প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হলে মানে কি, তোমার কিন্তু পরবর্তীতে গিয়ে অ্যাডমিশনে ভর্তি হওয়া লাগবেই, তুমি কিন্তু অ্যাডমিশনে ভর্তি হবেই হবে। হ্যাঁ, এটা আমাদের এখানে হও বা অন্য জায়গায় হবেই কিন্তু এই প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হলে কী হবে, তুমি আইসিসির জন্য কিন্তু এখানে 43টি ক্লাস ফ্রি পাবে। আর অ্যাডমিশনের জন্য আমাদের তো রিটেন এমসিকিউতে 40+ ক্লাস থাকবেই প্রতিটা সাবজেক্টে। হ্যাঁ, মানে 40টা বাংলায় থাকবে, ইংরেজিতে থাকবে 35টা, হিসাব বিজ্ঞানে ধরো 25টা 20টা এরকম ক্লাস থাকবে। এমসিকিউ থাকবে আবার আলাদা করে, এটা এমসিকিউর জন্য এই ক্লাসগুলো, আর রিটেনের জন্য আলাদা করে 10টি করে ক্লাস থাকবে। তো এটা তো থাকবেই। মেন খেলা শুরু হবে এইচএসসির পরে, তবে এটার সাথে লেকচার শিট ফ্রি পাবে এবং একদম দেশ সেরা টিচার প্যানেল নিয়ে কিন্তু আমাদের এই ব্যাচটা। সো এখানে ভর্তি হলে কিন্তু অবশ্যই এইচএসসির আগেও তোমার একটা সুযোগ আছে এবং এইচএসসির পরবর্তীতে গিয়া ইনশাল্লাহ বেস্ট একটা সার্ভিস পাবে। আমরা কমিটমেন্টে বিশ্বাসী, আমরা যতটুকু বলি তার চাইতে অনেক অনেক বেশি ক্লাস দিই, সার্ভিস দিয়ে থাকি, যেটা আমাদের গত বছর স্টুডেন্টের সাথে কথা বললে হয়তো তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, আর যারা 27 ব্যাচের আসি বা 26 ব্যাচের, আমাদের কামব্যাক কোর্স 2.0 অলরেডি ভর্তি চলতেছে, এখানেও তোমরা ভর্তি হতে পারো। ঠিক আছে, তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল ঠিক সেম টাইমে, এবং আগামীকাল অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের ক্লাস নেবে এবং তোমাদের শিমুল ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ যারা ক্লাস করেছে শুরু থেকে শেষ পর্যন্ত। আর তোমরা হচ্ছে পিডিএফটি পেয়ে যাবে, যদি এই পেজে নক দাও তোমাকে পিডিএফটা দিয়ে দিবে। ওকে, সবাই ভালো থাকি ভাইয়া, পুরা পড়াশোনা করি, এই সময়টা কেউ অবহেলা না করি। তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তুমি এখন পার করতেছো। আল্লাহ হাফেজ।